স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো তো। হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা ওকে যাচ্ছে। ওকে, চলো ঠিক আছে। দেখো আগের দিন তোমাদের কি কি হয়েছে। আগের দিন তোমাদের টুডির ফর্মুলাগুলো প্রত্যেকটা দেখিয়েছি। দেন থ্রিডির শুধুমাত্র কিউব আর কিউবয়েড, মানে যেটা ঘন আর আয়তঘন, এই দুটোই দেখিয়েছি, তাই তো? তো এই সব জিনিস তোমাদের হয়ে গেছিল। সমদ্বিবাহু, সমবাহু, সমকোণী, সমদ্বিবাহু, ত্রিভুজ, ত্রিভুজ রিলেটেড সবকিছুই হয়ে গেছে। সার্কেল রিলেটেড তোমাদের কাছে হয়ে গেছে। এখানে চতুর্ভুজে কোয়াড্রেন্ট, এখানে তোমার বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামন্তিক, ট্রাপিজিয়াম সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেছে। ফর্মুলাগুলো হয়ে গেছে। পরিসীমা, ক্ষেত্রফল হয়ে গেছে। চলো, এই পোর্শনটা হয়ে গেছে। সুষম বহুভুজ, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসেই আসে। হ্যাঁ, আশা করি এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নেবে ভালো মতো করে। হয়ে গেছে। আর আয়তঘন আর কিউব, মানে কিউবয়েড আর কিউব, এই দুটো হয়ে গেছে, তাই তো? তাহলে আজকে আমরা যেটা শুরু করব, আরো দুটো থেকে তিনটে জিনিস আছে, সেই পার্টগুলো আমি কভার করে দেবো আজকে। তাহলে পরিমিতির ফর্মুলাগুলো সম্বন্ধে একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে? বেসিক জিনিসগুলো টুটিতেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর এবার কয়েকটা জিনিসে আসি, সেটা হচ্ছে ফার্স্ট যে পার্টটা আমাদের এই দুটো থ্রিডির মধ্যে পড়ছে। থ্রিডির মধ্যে তো এই দুটো পড়ছেই। থ্রিডি ডায়াগ্রাম মানে থ্রি ডাইমেনশন ডায়াগ্রাম, এক্স ওয়াই জেড তিনটে জিনিস আছে। একটা কিউবয়েডে আছে আর একটা হচ্ছে কিউবে আছে। এটা হলো। এর পরে যেটা চলে আসে, ধরো সার্কেলটাকে নিয়ে যদি যাই, তাহলে এটাকে হয়ে যায়, সার্কেলটাকে কিউবে যদি নিয়ে আসো তাহলে স্ফিয়ার হয়ে যায়, তাই তো? মানে আমি যদি এখানে একটা পয়েন্ট করি, স্ফিয়ার মানে গোলক, তাই তো? তো স্পেয়ার, গোলক, এটা কিভাবে আমরা করব সেটা আমি আগের দিন কি দেখিয়েছিলাম? দাঁড়াও, স্পেয়ার কি হয়েছিল? না, এখানে এখানে সার্কেলটা হয়েছিল, এটা বৃত্ত। স্পেয়ারটা কিরকম? স্পেয়ারটা তুমি যদি ড্র করো, আমি যদি ড্র করি, তাহলে বুঝতে পারবে যে wait, স্পেয়ারটা ঠিক এটা যদি আমি ধরে নাও, এটা তো গোলকের মধ্যে দেখতে, এটা একটা কেন্দ্রবিন্দু। এবার ধরে নাও এই রকম ব্যাপারটা, ঠিক আছে? এইটা হচ্ছে আর, মানে পুরোটা কভার, ঠিক আছে? মানে একটা নিরেট জিনিস, ঠিক আছে? এবং প্রত্যেকটা জিনিস এই কেন্দ্রবিন্দু থেকে প্রত্যেকটা এখানে যতগুলো আর, মানে এটা একটা বৃত্ত আর এটা একটা আরেকটা বৃত্তর মধ্যে, মানে পুরোটাই একটা নিরেট। যেমন আমাদের পৃথিবী নিরেট, ওটা একটা গোলক নয়, কিন্তু এই গোলক ব্যাপারটা ওইভাবে বলতে চাইছি যে একটা গোল বল তুমি ধরে নাও, যেটা নিরেট আছে, সেই পোর্শনটাকে আমি গোলক হিসেবে ভাবতে পারি। চলো, ঠিক আছে? এবার এইখানের এটার ফর্মুলা কি হবে? আচ্ছা, থ্রিডির মধ্যে আমি একটা জিনিস অবশ্যই বলেছিলাম যে টুডিতে কি হয়, পেরিমিটার হয়, এরিয়া হয়, ঠিক আছে? আর থ্রিডিতে কি হয়, থ্রিডিতে পেরিমিটার হয় না, সারফেস এরিয়া হয় আর ভলিউম হয়। মানে সবকিছুরই পেরিমিটার বের করাই যাবে, কিন্তু বেসিক্যালি সারফেস এরিয়া আর ভলিউমটাকেই ধরে, ঠিক আছে? তো এই স্পেয়ারের তোমার যেটা তোমাকে যদি জিজ্ঞাসা করে, তো এটা ভলিউম কত, ঠিক আছে? ভলিউম, ঠিক আছে? তাহলে ভলিউম কত হবে? 4/3 পাই আর কিউব, ঠিক আছে? আর টোটাল সারফেস এরিয়া, মানে ধরে নাও একটা বলকে, একটা বলকে চার সাইডে, ধরুন একটা নিরেট বলকে পুরো সব দিকেই কালার করতে হবে, আলাদা একটা কালার করব, তাহলে যে চার সাইডটা যেটা আমরা দেখতে পাচ্ছি,
বাইরের দিক থেকে যে পুরো বলটাকে ধরে নাও, একটা পুরো বলটাকে বাইরের দিক থেকে তুমি বিভিন্ন রকম ভাবে কালার করছো, তো কালারের খরচ তো আসছে। কিন্তু ভলিউম বানাটা হচ্ছে ভেতরে তো তোমার কালার করার দরকার থাকছে না। তো স্ফিয়ার মানে গোলকের সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে 4πr কিউ, 4πr, এটা মানে মাথায় রাখতে হবে, 4πr কিউ, ঠিক আছে। এই সরি, পায়ের স্কোয়ার, সারফেস এরিয়া যখন আছে, এরিয়া যখনই আসে তাহলে স্কোয়ারে চলে যাচ্ছে। তো গোলকের মানে ধরে নাও এর ভেতরে পুরোটাই, যদি আমি বলি ভলিউমটা কি, ধরলাম আমি কতগুলো লোহা লাগবে, ধরে নাও যে একটা এরকম কোন একটা লোহা আছে, ঠিক আছে, এটাকে গলিয়ে কতগুলো গোলাকার স্ফিয়ার পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। তো এটাকে গলিয়ে আমি এরকম কতগুলো স্ফিয়ার তৈরি করতে পারবো, তখন ভলিউমটা কাজে লাগবে। বাট যখন ধরো বললো যে না, এই গোলকটায় বা একটা স্ফিয়ারের চার সাইডে রং করতে হবে, পুরো চারদিকে যতগুলো তল আছে পুরোটাই রং করতে হবে, তাহলে এই যে রং করা বা এই পোর্শনটা আমাকে এরিয়াতে কারভার করতে হবে, সেটা হয়ে যাবে 4πr²। ঠিক আছে, চলো তাহলে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার, এই ফর্মুলাটা তোমাদের কাছে থেকে গেল। এবার কিছু কিছু ফর্মুলা যেটা আমাদের খুব দরকার, সেটা হচ্ছে সিলিন্ডার যেটাকে বলা হয় চোঙ, ঠিক আছে, সিলিন্ডার যেটাকে বলা হয় চোঙ। হ্যাঁ, তো এটাকে ড্র কিভাবে করব, সিলিন্ডার, দেখো সিলিন্ডার আমরা অবভিয়াসলি সিলিন্ডার ডাইরেক্টলি বলে না, চোঙকে বলা হয় রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে আমাদের চোঙ। তো এটা দেখতে কিরকম হয়, যেরকম আমাদের সিলিন্ডার হয়, সিলিন্ডার দেখতে যেরকম হয় সেটাকে একটু মানে ধরে নাও এই দুটো, এবং এইখানে একটা সার্কেলের মতো পজিশন থাকছে, এখানে একটা ড্রামের মতো ব্যাপার থাকছে চোঙ, ঠিক আছে। তাহলে এইবার ব্যাপারটা তুমি বুঝতেই পারছো, এটা কি হয়ে যাবে, আর হয়ে যাবে, এটা একটা সার্কেল, তাই তো, আর এটা হয়ে যাবে হাইট হয়ে যাবে, তাই তো, এটা আর হয়ে যাবে, এটা হাইট হয়ে যাবে, ব্যাস, তাহলে আমি পুরোটার নিডের যদি কিছু থাকে তাহলে আমরা এটা বের করতে পারবো। যেরকম ধরো একটা ড্রামের মধ্যে কতটা তেল আছে, বা কেরোসিনের ড্রামগুলো যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এটা এইচ মানে হাইট, বুঝতেই পারছো, এটা রেডিয়াস। তাহলে এই রাইট সিলিন্ডার, এই সিলিন্ডারে তাহলে ভলিউম কি হয়ে যাবে, তাহলে ভলিউম ভলিউম মানে ভেতরটা পুরোটাই যদি ভরে দিই কিছু দিয়ে, তাহলে ভলিউমটা কি হবে, ভলিউম, এবার দেখো ভলিউমটা এইভাবে বিচার করবে, এই পুরোটা সার্কেলের এটার এরিয়া যদি আমি ভাবি, সার্কেলের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, পায়ের স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, এটাকে এইচ দিয়ে গুণ করে দাও, পায়ের স্কোয়ার এইচটা হয়ে গেল রাইট সিলিন্ডার মানে চোঙ যেটা আছে সেটা ক্ষেত্রফল, ঠিক আছে। আর যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলা হয়, মানে দুরকম হয় সমগ্র তলের ক্ষেত্রফল। এক হয়, ধরে নাও পুরোটা যে সাইড গুলো আছে, নিচেরটাও রং করার দরকার নেই, ধরো যদি ড্রাম হয়, উপর থেকে কিছু জিনিস আদান প্রদান হবে, তাহলে উপরটা ফাঁকা থাকে, আর নিচের দিকে থাকে, তো রং করার দরকার নেই। যদি আমি পাশের পুরো পোর্শনটাকে আমি যদি আমি রং করতে চাই, তাহলে দেখো এটার পরিসীমা কত, এই সার্কেলের পরিসীমা হচ্ছে 2πr কে এইচ দিয়ে গুণ করে দিলেই এটার ক্ষেত্রফল হয়ে যাবে, মানে এটা তোমার এই চার সাইডের কার্ভ এরিয়ার ক্ষেত্রফলটা আমি পেয়ে যাবো। তাহলে আমি যদি এখানে বলি যে কার্ভ সারফেস এরিয়া, বা সারফেস এরিয়া বলতে পারো, সারফেস এরিয়া, এটা কোনটা, কার্ভটা বা পাশে যেগুলো আছে সেই সারফেস এরিয়া কত, তাহলে এটার এই সার্কেলের সাইডটা যেরকম, আমি জয়েন করিনি, যেরকম একটা জিনিস মাথায় রাখবে, যে ধরো আমরা যখন চার দেওয়ালের ক্ষেত্রফল বের করতে গেলাম,
খুব দরকার, যেটা আমি কিউবয়েডে যেটা গেলাম, এই যে পাশে যখন কিউবয়েডে গেলাম, তাহলে যখন 4 দেওয়ালের ক্ষেত্রফল আমি বের করতে গেলাম, কি করলাম, এই নিচের যেটা ধরো যে মেঝে, আমাদের যে মেঝেটা আছে, মেঝের যে দৈর্ঘ্য আর প্রস্থ, এটার যে পরিসীমা, এই পরিসীমাটা যদি আমি বের করে দিই এবং পরিসীমার সঙ্গে যদি আমি উচ্চতাটা যদি গুণ করে দিই, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক এখানেও রাইট সিলিন্ডার রাইট সার্কুলার সিলিন্ডারের মানে চোঙেরও তাই। এই যে দেখো গোল অবস্থাটা যেটা আছে, তার মানে সেটা সার্কেল অবস্থায় আছে। তাহলে এটার যে পরিসীমা, এটার পরিসীমা কত হবে? এর পরিসীমা হবে, এর পরিসীমা হবে 2 পাই আর, এবং তার সঙ্গে যদি এইচ, এইচ যেটা আছে, কারণ এইটা যা দৈর্ঘ্য এটাও তাই দৈর্ঘ্য, এটাও এইচ, তাই না, এটাও সমান, এটাও সমান, তাই না, এটাও সমান। তাহলে এই যে এইচটা আছে, তাহলে 2 পাই আর এইচ দিয়ে গুণ করে দিলে তাহলে আমার কার্ভ সারফেস এরিয়াটা ক্ষেত্রফল আমি পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি বলি এটা ইউনিট স্কোয়ার আসছে, কারণ এখানে পায়ের শুধুমাত্র আর স্কোয়ার আছে, কারণ আর কিউব আছে, তাহলে এখানে ইউনিট, ভলিউমের ক্ষেত্রে কিউবে চলে আসবে, ঘন। এখানেও দেখো এই স্কোয়ার আর এইচ দুটো ভলিউম মানে এটার গুণ হয়ে তাহলে এখানে ইউনিট কিউব হয়ে যাচ্ছে, আর এই জায়গাটাও ইউনিট স্কোয়ার আসছে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলা হয় টোটাল সারফেস এরিয়া কত হবে, টোটাল সারফেস এরিয়া মানে উপরটাও আর নিচেরটাও যদি কোনোভাবে কভার করতে হয়, কোনো রং বা কোনোটা প্যাকিং করছি, আমি পুরোটাকে প্যাকিং করছি, তো নিচের পাশেরটাও লাগবে, উপরটাও লাগবে, নিচের সব দিকে প্যাকিং করতে হবে, তাহলে টোটাল সারফেস এরিয়া তাহলে আমার দরকার পড়ছে। তখন টোটাল সারফেস এরিয়া আমি যদি বের করতে চাই, তখন টোটাল সারফেস এরিয়া, এটা কিন্তু কার্ভ নয়, এটা পাশেরটা নয়, কার্ভটা মানে হচ্ছে এই পোর্শনটা হচ্ছে কার্ভ। ঠিক আছে, কিন্তু পুরোটা যখন টোটাল সারফেস এরিয়া, তাহলে কি কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কত ছিল, 2 পাই আর এইচ, এটা কার্ভ ছিল, প্লাস এবার দেখো উপরেরটার ক্ষেত্রফল আর নিচেরটার ক্ষেত্রফল যোগ হয়ে যাবে, তাহলে উপরটার ক্ষেত্রফল কত ছিল, 2 আর 2 তো না, পায়ের স্কয়ার, সরি, হ্যাঁ তো হ্যাঁ পায়ের স্কয়ার, উপরটা পায়ের স্কয়ার, নিচেরটা পায়ের স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার। তাহলে এইখানেই এটাকে যদি তুমি ফর্মুলাতে নিয়ে আসো, পায়ের স্কয়ার যদি একটা দিকতে থাকে, এইটা যদি পায়ের স্কয়ার হয়, পাই আর স্কয়ার, তাহলে এই পোর্শনটা পায়ের স্কয়ার, পাই আর স্কয়ার, তাহলে দুটো যোগ করে পায়ের স্কয়ার, 2 পায়ের স্কয়ার হয়ে গেল। তাহলে এবার তুমি যদি এটাকে কিছুই না 2 পাই আর কমন নিয়ে নাও, এইচ প্লাস আর, ঠিক আছে, নিয়ে এটার ক্ষেত্রে হবে এরিয়া যেহেতু আছে, তো এই দুটো গুণ হয়ে আর 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 গুণ হবে, আর আর এইচ গুণ করে তোমার এটা ইউনিট স্কোয়ারই হয়ে যাবে, এরিয়ার ক্ষেত্রে ইউনিট স্কোয়ারই হয়। ঠিক আছে, তাহলে এমন কোনো অসুবিধার কোনো অসুবিধা দেখো আরেকটা জিনিস আমি তোমাকে দেখিয়ে দিই, যেটাকে বলা হয় তোমার, এটা তো পিরামিড গেল, পিরামিড বলছি, এটা তোমার চোঙ গেল, সিলিন্ডার, এরপরে আসছে শঙ্কু, যেটাকে বলে কোণ। ঠিক আছে, এটাকে কোণ বলা হয়, রাইট সার্কুলার কোণ। রাইট সার্কুলার ব্যাপারটা কি বলতে পারবে কেউ, রাইট সার্কুলার কেন বলা হচ্ছে? দেখো এখানে সিলিন্ডারকে আমরা রাইট সার্কুলার সিলিন্ডার বলছি, রাইট সার্কুলার কোণকে আমি রাইট মানে শুধুমাত্র কোণকে রাইট সার্কুলার কোণ বলছি, কেন বলছি? যেটাকে বলে শঙ্কু। বলো কেউ একজন, কোনো আইডিয়া? দেখো এইখানে যদি তুমি লক্ষ্য করো, এই যে এই রাইট সার্কুলার মানে হচ্ছে সমকোণী, এই জায়গাটাতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে প্রত্যেকবার, মানে এটা যদি কেউ বলতো যে না স্যার সিলিন্ডারটা এরকম আছে, এরকম হয়ে হ্যাঁ এরকম আছে, হ্যাঁ এরকম আছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু এটার ক্ষেত্রফলটা এরকম নাও হতে পারে, কারণ রাইট সার্কুলার কথাটা উল্লেখ করেছে মানে এইখানে 90 ডিগ্রি তো হচ্ছে না, এখানে 90 ডিগ্রি হচ্ছে কি, এটা 90 ডিগ্রি হচ্ছে না, তাহলে রাইট সার্কুলার মানে রাইট সার্কুলার শঙ্কু একদম, এটা তোমার এক্সামেও আসবে না। ঠিক আছে, এটা ক্রিটিক্যাল ব্যাপারটা চলে আসলো, একদম রাইট সার্কুলার পোর্শনে থাকবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ব্যাসার্ধর সঙ্গে উচ্চতার যে কোণটা হবে সেটা 90 ডিগ্রি কোণ হবে, তার জন্যই প্রত্যেকবার রাইট সার্কুলার। বাংলাতে চোখ বলে দিচ্ছে, বাট সমীকরণটা কিন্তু এটাই দেখাচ্ছে, এইটা নয়। তাহলে আশা করি তুমি ওটা বুঝতে পারলে। ওকে,
আচ্ছা, এবার যদি যাই রাইট সার্কুলার কোণে, রাইট সার্কুলার কোণ মানে তুই বুঝে গেলে কোণ যেটা শঙ্কু হয়, এই শঙ্কু যেটা হয় সেটা কি হবে, এই রকম ড্র করে। যেরকম দেখবে আমাদের রাস্তাতে যে পোর্শন গুলো থাকে, ঠিক আছে, তোমার রাস্তা ডিভাইড করার জন্য যে জিনিসগুলো থাকে, তো শঙ্কুর মতোই থাকে অনেকটা। তো এইখানে এটার ক্ষেত্রফল, এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে হাইট। এবার তুমি দেখো তো এই জায়গাটা একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না, এই জায়গাটা একটা ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে, আর ত্রিভুজটাকে যদি সার্কেল দিয়ে গুণ করে দিই তাহলে তোমার ক্ষেত্রফল হয়ে যাবে। তো ক্ষেত্রফলটা কি হবে, এটা হবে না। এটা বেসিক্যালি কি হয়, এই যে রাইট সার্কুলার যে সিলিন্ডারটা আছে, আমি যদি এখানে একটু ড্র করি তাহলে তুমি বুঝতে পারবে এটার সঙ্গে অনেকটা রিলেটেড। এইটা যদি স্যার চোঙ হয়, ঠিক আছে, এটা যদি চোঙ হয়, এবার চোঙটাকে যদি আমি এখান থেকে, এটা যদি চোঙ হয় এবং এইখান থেকে এইটা ভাগ করে নিলাম, ঠিক আছে, মানে এই পোর্শনটা নিয়ে নিলাম আর কি, বাকি পোর্শনটা নিলাম না। তাহলে এক্ষেত্রে কি হয়ে যায়, এই যে রাইট সার্কুলার কোণ যেটা হয় সেটা ভলিউমটা সিলিন্ডারের 1/3 হয়ে যায়, ঠিক আছে, এরকম করলে ভলিউমটা 1/3 হয়ে যায়। তাহলে ভলিউম হয়ে যাবে, ভলিউম ভলিউম আমি দেখছি ভলিউম, আর সারফেস এরিয়াটাও দেখব, সারফেস এরিয়া, এটা কার্ভ, আর দেখব টোটাল সারফেস, ঠিক আছে। তাহলে এবার যদি এটাকে দেখো ভলিউমটা কি বললাম, সিলিন্ডার যেটা আছে, চোঙ যেটা আছে, চোঙ থেকে শঙ্কুতে আসতে গেলে, তাহলে এই যে এই পোর্শন গুলো বাদ চলে যাচ্ছে, এই পোর্শন গুলো বাদ চলে যাচ্ছে, ঠিক আছে, এই পোর্শন গুলো বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র এই পোর্শনটা না হচ্ছে, ঠিক আছে, তাহলে এইখানে 1/3 হয়ে যায়, ভলিউমটা 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, এটা 1/3 হয়ে যায়, এটা মাথায় রেখে দেবে। আচ্ছা, তাহলে এবার সারফেস এরিয়া কত হয়ে যাচ্ছে, দেখো পাই আর এইচ, ঠিক আছে, আর এই যে কার্ভ লাইনটা যদি আমার, এই যে কার্ভ লাইনটা সেটা যদি এল ধরা হয়, হ্যাঁ, লেন্থ লেন্থ হিসাবে এল ধরা হচ্ছে, ঠিক আছে, এইচ মানে এখানে হাইট, এটা হচ্ছে এলটাকে আমি বলে দিই, এলটাকে এখানে বলা হয় স্ল্যান্ট হাইট, তির্যক, তির্যক যেটা বলছে, ঠিক আছে, তির্যক উচ্চতা এল, স্ল্যান্ট হাইট, ঠিক আছে, তির্যক। তাহলে এই তির্যক উচ্চতাটার জন্য এবার তাহলে এটা কি হয়ে যাবে, ক্ষেত্রফলটা সারফেস এরিয়াটা কি হয়ে যাবে, এই সারফেস এরিয়াটা কি হয়ে যাবে না, পাই আর, দেখো হাইট যেটা থাকে এটা এলটা হয়ে যাবে, পাই আর, এখানে কি করেছিলাম, সারফেস এরিয়াটা 2 পাই আর 8 ছিল, এখানে পাই আর এল সারফেস এরিয়া, ঠিক আছে, আর টোটাল সারফেস এরিয়া তাহলে কিছুই না, পাই আর এল প্লাস এটার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, তাই তো, ক্ষেত্রফল এই নিচেরটা, নিচের পোর্শনটার ক্ষেত্রফল, তাহলে এটা যদি যোগ করা হয় তাহলে তোমার চলে আসছে পাই আর আর কমন নিলে এল প্লাস, ঠিক আছে, এটা ইউনিট কিউব হয়ে যাবে, এটা ইউনিট কিউব, এটা ইউনিট স্কোয়ার, এটাও ইউনিট স্কোয়ার। তো মোটামুটি এখানে তোমাকে সবকিছু দিয়েই দেবে, ঠিক আছে, যদি আচ্ছা এখানে কিছু জিনিস আমি লিখে দিই তাহলে তোমাদের সুবিধে হবে, যেরকম গোলকের মধ্যে এই জায়গাটা আমি কি বললাম, সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, সারফেস এরিয়া এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল অথবা বক্রতলের ক্ষেত্রফল এরকম তুমি বলতে পারো, ঠিক আছে, এই জায়গাটায় যে ছিল এটা বক্রতলের ক্ষেত্রফল বলতে পারো, তলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল এটা, ঠিক আছে, তলের
ক্ষেত্রফল ঠিক এইগুলো তাই। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এটা সমগ্রতলের ক্ষেত্রফল হবে, ঠিক আছে। বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল হবে, সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়া। আর উপরে যেটা স্পেয়ার ছিল এটা সমগ্রতলের ক্ষেত্রফল, অবভিয়াসলি টোটাল সারফেস এরিয়া চলে আসছে, ঠিক আছে। আর এখানে যে তোমার ভলিউম, যেটাকে আমরা বলছি আয়তন, এটাও আয়তন, এখানেও আয়তন, ঠিক আছে। আশা করি স্পেয়ার রাইট সার্কুলার সিলিন্ডার, এখানে সিলিন্ডার ব্যাপারটা বুঝতেই পারলো, সিলিন্ডারের মতো হবে, আর তাকে 1/3 করে দিলেই আমার এখানে রাইট সার্কুলার কোন হয়ে যাবে, শঙ্কু হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে এর পরে চলে যায়, এর পরে আর কি কি বাকি থাকছে, সেটা হচ্ছে এক থাকছে প্রিজম, এক হচ্ছে পিরামিড, আর রম্বসটা কি সেদিন করি না, রম্বসটা করানো হয়। দেখো পিরামিড অনেক রকমের হয়, তো এখানে যে পিরামিডটা উল্লেখ করেছে সেটা রাইট ট্রায়াঙ্গুলার প্রিজমই উল্লেখ করেছে, ঠিক আছে, সেটাই আমি লিখে দিচ্ছি তোমাদের বইয়ে যেটা উল্লেখ করেছে, ঠিক আছে। রাইট ট্রায়াঙ্গুলার পিরামিড মানে প্রিজম, একটা পিরামিড, চলো পিরামিডই বলি, হ্যাঁ। তো এটা প্রিজমে চলে গেলাম, প্রিজমে তো আলাদা হয়ে যাবে, প্রিজমটাই করি তাহলে, আচ্ছা প্রিজমটাই করি তারপর পিরামিড যাচ্ছি। আচ্ছা প্রিজমটা দেখতে কি রকম হবে, যদি এটাকে ড্র করা যায়, তো কিছু এটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এটা ত্রিভুজটার যদি হাইট থাকে সেটাই প্রিজম হয়ে যাবে। ত্রিভুজ যদি আমি এটাকে একটা যদি হাইট দিয়ে দিই, এখানে একটা হাইট দিয়ে দিলাম, এটাও একটা সেম হাইট, হাইট তো সেমই হয়ে যাবে, এটাও একটা হাইট দিয়ে দিলাম, তাহলে এটা প্রিজম হয়ে যাবে। এটাকে যদি ঠিক আছে, এটা যদি দিয়ে দিই তাহলে এটাই প্রিজম হয়ে যাবে, ঠিক আছে। যেখানে এটা হচ্ছে ধরো বেস, আর এটা একটা হাইট, ঠিক আছে, এইখানে এটা বেস আর এটা হাইট, এটাই তোমার রাইট ট্রায়াঙ্গুলার প্রিজম, যেটাকে আমরা বলছি প্রিজম, ঠিক আছে। তো প্রিজমের ক্ষেত্রে এবার এখানে এবার ক্ষেত্রফল কিভাবে বিচার করা হবে, তো দেখো ক্ষেত্রফল যদি বলা হয়, মানে ক্ষেত্র বলতে না ভলিউম, মানে আয়তন যদি বলি আমি, ভলিউম যদি উল্লেখ করা হয়, তো ভলিউমে দেখো রাইট ট্রায়াঙ্গুলার প্রিজম আছে, রাইট ট্রায়াঙ্গুলার প্রিজম মানে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা রাইট ট্রায়াঙ্গুলার, রাইট অ্যাঙ্গেল মানে একটা কোণ রাইট, মানে একটা কোণ 90 ডিগ্রি, তার মানে এইখানে বেস আর হাইট থাকবে, তাই তো। তাহলে বেস আর হাইট যদি থাকে, তাহলে এইখানে কি হবে, ধরে নাও ট্রায়াঙ্গেলের উপর ডিপেন্ড করছে এটার ভলিউমটা কি হবে, ঠিক আছে। তো ভলিউমটা তোমার হয়ে যাবে ট্রায়াঙ্গেল, এটা দেখো এরিয়া অফ বেস, ঠিক আছে, আমি যদি বলি এরিয়া অফ বেস ইন্টু হাইট, তাই না, এরিয়া অফ বেস ইন্টু হাইট। কেন, এবার বেসটা কিরকম হবে এটা ট্রায়াঙ্গেলের উপর ডিপেন্ড করবে, ত্রিভুজ যেরকম ত্রিভুজ হবে সেরকম তার প্রিজম হবে, ঠিক আছে। তো এইটা মাথায় রাখবি, এরিয়া অফ বেস, এবার বেস কিতে হবে, এবার যদি দেখো এটা ট্রায়াঙ্গেল যেরকম হয়, ট্রায়াঙ্গেলের আমি তোমাদের এরিয়ার ফর্মুলা পড়েছি, সমকোণী ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, তো তার যে ক্ষেত্রফল হবে তার সঙ্গে হাইট গুণ করে দিলে তোমার রাইট ট্রায়াঙ্গুলার প্রিজমের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবার যদি বলি কার্ভ এরিয়া, তো কার্ভ এরিয়া মানে চার সাইডটা, মানে উপরটা নিচেরটা বাদ দিয়ে চার সাইডটা তিনটে, তো তিনটে দেখো এইখানে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা যে বেসের তিনটে বাহু আছে, এবং বেসের তিনটে বাহু মানে কি, তাহলে এই যে এই পুরো পোর্শনটা কি, এটা পরিসীমা, এই পরিসীমার সঙ্গে হাইট গুণ করে দিলেই আমি এটার কি হবে, কার্ভ এরিয়া পেয়ে যাচ্ছি, তাই না। তাহলে যদি আমি এখানে সারফেস এরিয়া বলা হয় কার্ভ,
কার্ভ সারফেস এরিয়া তাহলে কি হয়ে যাবে, পেরিমিটার এরিয়া, ওটা গেল এরিয়া, গেল এরিয়া অফ বেস। আমি যদি বলি যে না পেরিমিটার অফ বেস মানে পরিসীমা, এই যে পরিসীমার সঙ্গে হাইট গুণ করলেই তোমার চার সাইড মানে তিন সাইড, এখানে তো তিনটে সাইড আছে, চার সাইড নেই, তো তিনটে সাইডের ক্ষেত্রে বলে আমি পেয়ে যাবো উপর আর নিচ বাদ দিলে। তাহলে পেরিমিটার অফ বেস ইনটু হাইট, এটা তাহলে সারফেস এরিয়া পেয়ে যাবো। এবার যদি বলা হয় যে টোটাল সারফেস এরিয়া, তাহলে কত, টোটাল সারফেস এরিয়া সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া, তাহলে এটা টোটাল সারফেস এরিয়া কি হয়ে যাবে, উপরের ক্ষেত্রফলটা, তাহলে বেসের ক্ষেত্রফল এরিয়া অফ বেসকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 ইনটু এরিয়া অফ বেস আর প্লাস এইটার প্লাস এটা হচ্ছে পেরিমিটার অফ বেস ইনটু 8, তাই তো? তাহলে পেরিমিটার অফ বেস যেটা হবে সেটাই প্লাস এই যে এই পোরশনটা যেটা দেওয়া আছে, পেরিমিটার অফ বেস। আচ্ছা এখানে এরিয়া অফ বেসের এরিয়া 2 দিয়ে গুণ, হ্যাঁ পেরিমিটার বেস গুণ এইচ, মানে তুমি বুঝতে পারছো উপরেরটা ক্ষেত্রফল নিচেরটার ক্ষেত্রফল যোগ হয়ে যাচ্ছে, তাহলে উপরটা নিচেরটা যেহেতু সমান থাকবে। এবার অনেক সময় অনেক ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন আসতে পারে, তো আগে বেসিক জিনিসগুলো তুমি এটা মনে রাখবে, এখান থেকে আর ক্রিটিক্যাল কিছু আসে না, এইগুলোই করে রাখতে পারো তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, একটা গেল প্রিজম। এবার তাহলে পিরামিড যাই, তারপরে তোমাদের স্পেয়ারটা তো তোমাদের দেখালাম, স্পেয়ারের উপর ডিপেন্ড করে আরো কিছু হতো একটু। আচ্ছা স্পেয়ারটা আমি দেখালাম, স্পেয়ারটাও ডিপেন্ড করে আরেকটা জিনিস আমি একটু করিয়ে দিই। স্পেয়ারটা যদি হাফ থাকে তাহলে সেটাকে বলা হয় হেমি স্পেয়ার। হেমি স্পেয়ার মানে এইরকম, ঠিক আছে, এটা হাফ হেমিস্ফিয়ার। তাহলে ভলিউমটা কি হয়ে যাবে, এটাকে বাই 2 দিয়ে ভাগ করে দিলেই তোমার হেমিস্ফিয়ারের ভলিউম তাহলে বাই হয়ে যাবে, আর সারফেস এরিয়া হয়ে যাবে এই যে টোটাল সারফেস এরিয়াকে 2 দিয়ে ভাগ করে আর উপরে যে ক্ষেত্রফল সেটা যোগ করে দেবে। আমি করে দিচ্ছি, এখানে ভলিউমটা কি হয়ে যাবে, ভলিউম আর টোটাল সারফেস এরিয়া, তাহলে সেকেন্ড, হ্যাঁ এইখানে কি হয়ে যাচ্ছে যে ভলিউমটা তাহলে কি হয়ে যাবে, তো ভলিউমটা হয়ে যাচ্ছে কি ছিল 4/3 পাই আর কিউব ইন্টু 1/2, হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে 2 আর 4 কাটবে, এখানে তাহলে 2/3 পাই আর কিউব ভলিউম। আর টোটাল সারফেস এরিয়া কি হয়ে যাবে, টোটাল সারফেস এরিয়া ছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার বাই 2, তাহলে এই পোর্শন গুলো পেয়ে গেলাম। আর উপরের যেটা ছিল এই উপরের পোর্শনটা তাহলে কি তোমার এরিয়া সার্কেল, এটা সার্কেল হয়ে যাচ্ছে, তো সার্কেলের এরিয়া তো প্লাস পাই আর স্কোয়ার, তাহলে তোমার এখানে তাহলে টোটাল হয়ে যাচ্ছে 4 পাই স্কোয়ার, মানে এখানে 2 2 আর 1 3, তাহলে 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারবে। আচ্ছা এখানে তাহলে স্পেয়ারটা হয়ে গেল, সবকিছুই রাখা থাকলো, এখানে তাহলে দুটো জিনিস আর বাকি থাকছে, সেটা হচ্ছে এক হচ্ছে পিরামিড। তাহলে পিরামিডটা কিরকম হয়, পিরামিডটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, যেরকম ধরে নাও এখানে যেটা দেওয়া আছে রাইট পিরামিড দেওয়া আছে, আচ্ছা রাইট পিরামিডই দেওয়া আছে, তাহলে রাইট পিরামিডই করি। পিরামিড যেটাকে আমরা হ্যাঁ আরেকবার বলবে, আমি বুঝতে পারলাম না। হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া হয় না, হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া, এই যে টোটাল সারফেস এরিয়া করলাম না, তুমি যদি বলো যে কার্ভ সারফেস এরিয়া কত হবে, তাহলে এই যে পোর্শনটা আছে উপরটা বাদ দিয়ে বাকিটা,
যেরকম ধরো একটা কড়াই নিলে, গোল কড়াই নিলে, কড়াইয়ের আমি যদি বলি যে কতটা লোহা লাগবে চার সাইডে শুধুমাত্র বেন্ড করতে, তাহলে সেটা আমাকে কার্ভ সারফেস এরিয়া করাতে হবে। তো কার্ভ সারফেস এরিয়া যেগুলো আছে সেটাতে কি এই পোর্শনটা তাহলে বাদ দিয়ে দেবো, তখন তাহলে এই পোর্শনটা বাদ দিয়ে দেবো, তাহলে আমি কার্ভ সারফেস এরিয়াটা পেয়ে যাবো হেমিস্ফিয়ার। বুঝতে পেরেছো? হেমিস্ফিয়ার তাহলে কি হচ্ছে, অর্ধগোলক, যেটাকে আমি বাংলায় বলে দিচ্ছি সেটা হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলক, ঠিক আছে। তো হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কার্ভস, ওটাকে বলে অর্ধগোলক, ঠিক আছে। আচ্ছা, পিরামিডের ক্ষেত্রে, পিরামিডের ক্ষেত্রে কি করা যায়, পিরামিডের ক্ষেত্রে বিভিন্ন রকম পিরামিডের পিরামিড অনেক রকমের হতে পারে। যেরকম ধরো যদি নিচেরটা ত্রিভুজ থাকে এবং এটা একটা পিরামিড হয়ে গেল, ঠিক আছে। আবার যদি নিচেরটা পঞ্চভুজ থাকে, তাহলে এইবার এই একটা, ঠিক আছে। তো এইরকম ভাবে একটা নিচের যেটা আছে সেটাকে এটাকে কি বলে, তির্যক বলছিল না, যে এখানে এই ধরো এল, এই যে তোমার শঙ্কুর ক্ষেত্রে কি হয়েছিল, একটা সার্কেলের মতো ছিল। এবার সার্কেলের মতো না করে যদি ত্রিভুজ থাকতো তাহলে সেটা পিরামিড হয়ে গেল, ঠিক আছে। আর এলটা থাকবেই। এবার যা ক্ষেত্রে বলো, সার্কেল থাকলে আমার ক্ষেত্রফলটা বের করা সুবিধে। আর এখানে যদি তোমার ত্রিভুজ থাকে, ঠিক আছে, এখানে যদি ত্রিভুজ থাকে তাহলে দেখো আমি এটাকে ফর্মুলা গুলো নিয়ে আসছি, তাহলে দেখবে বুঝতে পারবে কি হচ্ছে। এবার এটার উপর ডিপেন্ড করছে। তো এখানে ট্রায়াঙ্গেল থাকছে, এখানে যদি পঞ্চভুজ থাকছে, ত্রিভুজ থাকছে, পঞ্চভুজ থাকছে। এবার এটা তো এল, স্লাইড এরিয়া তো এল, ঠিক আছে। এবার মাঝখান থেকে যদি এর কেন্দ্রবিন্দুর উপর একটা ড্র করা হয় তাহলে এটা হাইট আসবে, ঠিক আছে। কিন্তু ওটা দরকার পড়বে না, দেখছি এখানে কি করা যায়। এখানে দেখো ফর্মুলাতে যদি যাই, তো ভলিউম ওয়ান থার্ড অফ, দেখো এটা কি হয়েছে, ওয়ান থার্ড কেন না, তুমি একটা জিনিস বুঝতে পারবে। ভলিউমটা কি হলো, এই যেটা এরকম একটা পোর্শন ছিল, যেটা চোঙ ছিল, তাকে ওয়ান থার্ড করলাম, আমি রাইট সার্কুলার শঙ্কু পেলাম। তাহলে এরকম যদি নিরেট কিছু থাকে, ধরে নাও এই যে রাইট ট্রায়াঙ্গুলার প্রিজমটাকে পিরামিডে কনভার্ট করতে গেলে কি করতে হবে, প্রিজমটাকে যদি পিরামিডে কনভার্ট করতে হয় তাহলে এই যে মাঝখানে যেটা বিন্দু থাকবে সেখান থেকে যদি এই যে তির্যক যদি করা হয় প্রত্যেকটা জায়গা থেকে, তাহলে এটা তোমার পিরামিডে আকার নিয়ে নেবে। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ান থার্ড হয়ে যায়। যেটা যদি এটা পুরোপুরি যদি কভার থাকতো সেটা ওয়ান থার্ড হয়ে যেত। তাহলে এখানে ভলিউমটা কি হয়ে যাবে, ওয়ান থার্ড অফ এই পোর্শনটা, ওয়ান থার্ড অফ এই পোর্শনটা কি, এরিয়া অফ বেস। বেস বলতে এখানে ট্রায়াঙ্গুলার বেস আলাদা হতে পারে, পঞ্চভুজের বেস আলাদা হতে পারে, চতুর্ভুজেরও হতে পারে, বিভিন্ন রকম, ঠিক আছে। এরিয়া অফ বেস, তাহলে এই পোর্শনটা বেস, এটাও বেস। যদি আমি বেসটা বিভিন্ন কালার করে দিই তাহলে তুমি বুঝতে পারবে এই জায়গাটা, ঠিক আছে। এটা বেস, এটা বেস, ঠিক আছে। তো এরিয়া অফ বেস ইন্টু হাইট, ঠিক আছে। তো হাইট কোনটা, এখানে তুমি যদি বলো হাইট কোনটা, তির্যক কি না, এটা তো এল হয়ে গেল, হাইট তো নয়, ঠিক আছে। তো এটা তো এল হয়ে গেল, হাইট আমি কি বললাম, কেন্দ্রবিন্দু থেকে যখন হাইট করতে গেলে আমার এইখানে কেন্দ্রবিন্দু দরকার, 90 ডিগ্রি দরকার, হাইট মানেই 90 ডিগ্রি থেকেই আসবে, এটা মাথায় রাখবে। এরকম না যে তির্যক জিনিসটাকে এইচ মানে মাঝখানে যেটা দেখো নীল কালি দিয়েছিলাম এটা এইচ, ঠিক আছে, যেটা মাঝখানে কেন্দ্রবিন্দু থেকে যেটা উপরে বিন্দু যাচ্ছে এটা হচ্ছে হাইট, ঠিক আছে। তাহলে আচ্ছা হাইট লিখিয়ে দিই, ওকে। আচ্ছা এটা গেল ভলিউম প্রিজমের। আচ্ছা ভলিউমের পর এখানে যে কার্ভ এরিয়া মানে চার সাইডের যে এরিয়াটা আছে সেইটা, ঠিক আছে। তাহলে সারফেস এরিয়া, এরিয়া সরি কার্ভ, কার্ভ সারফেস এরিয়া। তাহলে কার্ভ সারফেস এরিয়াটা কত আসছে, এটার ক্ষেত্রে পেরিমিটার
এই যে পেরিমিটার, যেরকম ধরো আমি কি করলাম, এটার ক্ষেত্রে কি করলাম, শঙ্কুর ক্ষেত্রে কি করলাম, সারফেস এরিয়া কি করলাম, পেরিমিটার 2 পাই আর পেরিমিটার। তো সারফেস এরিয়াটা দাও এক সেকেন্ড, হ্যাঁ সারফেস এরিয়াটা এখানে কি ছিল, এখানে সারফেস এরিয়া বলতে গেলে আমরা এখানে যে পেরিমিটার ছিল 2 পাই আর ছিল, আমি এখানে পাই আর ইন্টু এল নিয়েছিলাম, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হবে, মিলে করতে হবে, না হলে হয়ে যাবে না। তাহলে এইখানে আমাদের ট্রায়াঙ্গেল বা যেটাই হয় সারফেস এরিয়া, তো এই পেরিমিটার যে থাকবে সেটাকে আমি কি করেছিলাম, হাফ করেছিলাম না, এইখানে পেরিমিটার পাই আর আর নিলাম, মানে 2 পাই আর থেকে হাফ করে পাই আর নিলাম। তো মানে এইখানে তুমি যদি করতে যে না হাফ ইন্টু 2 পাই আর, তাহলে 2 আর 2 তো কেটে গিয়ে পাই আর চলে আসতো, পাই আর এল, এল চলে আসতো, মানে এল মানে এখানে তির্যক যে তির্যক উচ্চতা, স্লাইড হাইট। তো এখানেও তাই, এখানেও সবগুলো তাই করতে হবে, এখানেও সারফেস এরিয়া কার্ভ, যে সারফেস এরিয়াটা থাকছে সেটার ক্ষেত্রেও তোমাকে খেয়াল নিতে হবে, যেটা পেরিমিটার থাকবে সেটাকে হাফ করে দাও, হাফ ইন্টু পেরিমিটার অফ বেস, ঠিক আছে। তো পেরিমিটার যেটা থাকে, পেরিমিটার অফ দ্য বেস, আর তার সঙ্গে এল, এল এইচ নয় এল, তির্যক যে উচ্চতাটা আছে, স্লাইড হাইট যেটাকে বলা হচ্ছে, আমি এল ব্র্যাকেটে লিখলাম, সেটাকে বলা হচ্ছে স্লাইড হাইট, ঠিক আছে। এটা হচ্ছে কার্ভ। আর টোটাল সারফেস এরিয়া আমরা নিচের বেসটা যোগ করে দেবো, আর কিছুই না। টোটাল সারফেস এরিয়া তাহলে তোমার এটা যা আছে আছেই, তার সঙ্গে মানে হাফ ইন্টু পেরিমিটার অফ দ্য বেস ইন্টু স্লাইড হাইট, এটা প্লাস এরিয়া অফ বেসের এরিয়া, ঠিক আছে, এরিয়া অফ দ্য বেস, ব্যাস। তো আশা করি এই জিনিসগুলো তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। এরকম না যে আমাকে সবই বের করতে হবে, তোমাকে হয় এই বেস দিয়ে দেবে, ফর্মুলাটা মোটামুটি একটা আইডিয়া থাকলে তোমাকে হাইট দিয়ে দেবে, স্লাইড হাইট দিয়ে দেবে, পিরামিড সবই দিয়ে দেবে, তোমাকে জাস্ট বের করতে হবে, এরকম ব্যাপার। তুমি বুঝে নাও ভলিউম কোনটা, এরিয়া কোনটা, হ্যাঁ তোমার এইখানে কি রকম কি হতে পারে, এই জিনিসটা বুঝে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে লাস্ট যেটা আর কি বাকি থাকলো, রম্বসটা আমি করিয়ে দিয়েছি, তাই না? রম্বসটা কি করিয়েছি, এক সেকেন্ড, রম্বসটা তো করানো না, 3D রম্বস করানো, রম্বস তো 3D থাকে, রম্বস তো 3D তে কেন দিয়েছি বুঝতে পারলাম না। যাক, রম্বস তো এইখানে আমি তোমাদের করিয়ে দিয়েছি, কোথায় গেল, এই যে রম্বস, ঠিক আছে। তাহলে তোমার এখানে চতুর্ভুজের মধ্যে রম্বসটা নিয়ে চলে এসেছে, তাহলে তোমাদের পরিমিতির যা যা দরকার, যা যা ফর্মুলা দরকার, এই কটা ফর্মুলার উপর ডিপেন্ড করেই হবে, ঠিক আছে। সিলিন্ডার যেরকম ধরো আমি তোমাকে একটা উল্লেখ করি, যেরকম ধরো সিলিন্ডারে যাই, 3D গুলো কি কি হতে পারে, খুব খুব যদি ম্যাক্সিমাম যদি বলে, তাহলে এই ধরো একটা আয়তঘনের মধ্যে আরেকটা আয়তঘন রেখেছে, আয়তঘন তাহলে কি হবে, আয়তকেন্দ্র, আর প্রত্যেক প্রত্যেকটা যদি লেন্থ ব্রেথ হাইট যদি বাড়িয়ে দিয়ে একটা বড় আয়তক্ষেত্র তৈরি হতে পারে। তো এই জিনিসগুলো হতে পারে, একটা ঘনর মধ্যে একটা ঘনক রাখতে পারে, এরকম ঘনক। আর এগুলো ফর্মুলাগুলো যদি পুরোপুরি মুখস্থ থাকে তাহলে কি হয়, বলে দিল যে 10টা এরকম নিডেড স্পেয়ার আছে, মানে গোলক আছে, সেখান থেকে হয়তো কমপ্লিট হয়তো কটা কিউব বেরোবে, হ্যাঁ এরকম টাইপের তোমাকে আসবে আর কি, ঠিক আছে। জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, কোশ্চিনে যাই তাহলে আস্তে আস্তে এগুলো বুঝতে পারবে। চলো, আশা করি ফর্মুলাগুলো তোমাদের কাছে চলে এসছে। তাও একবার আমি ফর্মুলাগুলো ফার্স্ট থেকে একবার করে ফর্মুলাগুলো দেখে নিই, তোমাদের একটা ডিভাইসের মতো হয়ে যাবে, জাস্ট 5 মিনিট। তো হয়ে যাওয়ার পর তারপরে একদম কোশ্চেন আমরা শুরু
শুরু করে দেবো কিরকম কোশ্চেন আসছে। তোমাদের অনেক অ্যাডভান্সে আমি জিনিসগুলো করালাম, ঠিক আছে, যেন এর পরে আর তোমাদের অসুবিধা হবে না। পরিমিতির ফর্মুলা পুরোপুরি শেষ। ত্রিভুজ বাহু হিসাবে 3টে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এখানে কোশ্চেনগুলো সব বাংলাতেই থাকবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। ইংলিশ টার্মগুলো আমি পাশাপাশি লিখে রাখলাম, তাহলে কি হয়, এই যে যেরকম ধরো এল, এল মানে কেনই বা এল ধরলো, স্লাইড হাইটকে এল ধরছে। তো এবার অনেকে বলে স্যার এল না ধরে আমি এ বি সি যেকোনো ধরতে পারতাম, তো এইরকম নয় ব্যাপারটা, ঠিক আছে। তো এখানে যেরকম এল লেন্থ হিসেবেও ধরে, বি ব্রেথ হিসেবেও ধরে। তো তুমি এখানে এখানে আমি পুরো ব্যাপারটাই ক্লিয়ার করেছি। তো দেখো এখানে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোস্কেলেন ট্রায়াঙ্গেল, স্কেলেন ট্রায়াঙ্গেল। তো বিষমবাহু ত্রিভুজের এই পরিসীমা মানে এস দিয়ে যেটা আছে সেটা দিয়ে সবগুলো ত্রিভুজেরই বাহু মানে ক্ষেত্রফল, অর্ধপরিসীমা সব বেরিয়ে যাবে, পরিসীমা বেরিয়ে যাবে। কিন্তু যদি কিছু কিছু বাহু সমবাহু থাকে যার প্রত্যেকটা বাহু সমান, স্পেশাল কন্ডিশন, সমদ্বিবাহু যার দুটি বাহু সমান, তার মানে দুটি কোণ সমান, এরকম করলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ধরে আমি করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম, কোণ দিয়েও সমদ্বিবাহুটাকেও আলোচনা করেছিলাম, পিথাগোরাসের সূত্রটা কিভাবে ইউজ করা হচ্ছে, হ্যাঁ, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা খুব ইউজ করা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, যখনই 90 ডিগ্রি আমি দেখছি তখনই এই জিনিসগুলো ইউজ করা হচ্ছে। তো তারপরে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তো চলেই আসলো, এই যে আমি পড়েও দিয়েছি অতিভুজ। এই টার্মগুলো তুমি মনে রাখবে পরীক্ষাতে, এইখান থেকেও একটা 3 একটা 4, অনেক সময় ডাইরেকশনের কোশ্চেন যখন তুমি করতে যাবে তখনও এই টার্মগুলো খুব উল্লেখ করবে। ডাইরেকশনের প্রত্যেকটা জিনিস আমি বলেছিলাম যে 90 ডিগ্রি কোণ হয়ে যায়, হ্যাঁ, কেউ এদিকে গেল নর্থে গেল, তার হঠাৎ করে ডান দিকে টার্ন করলো, তার মানে ডান দিকে টার্ন করলো মানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল। তখনই যদি এইভাবে কোনো একটা ডিস্টেন্স চাই, তখনই আমি ওই লম্ব ভূমি অতিভুজ ফর্মুলা ধরে, এখানে যদি তোমাকে বললো যেটা 17 সেন্টিমিটার, আর এদিকে গেল, না এখানে 17 বললো না, ধরো নাও এটা বললো 15 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, তাহলে এইটা কত সেন্টিমিটার হবে, তখন তুমি এই যে এই জিনিসটা যদি জানা থাকে, 17 স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 15, তাহলে মুখে মুখে করে নিতে পারবে। না হলে তোমাকে করতে হবে যে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার তারপরে রুট ওভার বের করতে হবে। তাহলে ওই জায়গাটাও কিন্তু পরিমিতির এই পার্টগুলো খুব কাজে লাগে, ঠিক আছে, তাহলে রিজনিং এর মধ্যেও কাজে লাগছে। আচ্ছা, তারপরে সার্কেলের মধ্যে চলে যাও। সার্কেলের এই যে 2 পাই আর পাই আর স্কয়ারের মধ্যে গন্ডগোল হচ্ছে অনেকে, তো পরিসীমা একটাই মাত্র ইউনিট বের করছে, পাই তো ধ্রুবক, পায়ের মান কত, পাই মানে হচ্ছে 22/7। কেন পাই বলা হয়েছে, কেন 22/7 বলা হয়নি, দেখো তুমি 22/7কে যদি এক্সাক্ট ক্যালকুলেশন করা হয় তাহলে দশমিকের পরে প্রত্যেকবার আলাদা আলাদা ডিজিট আসে, ঠিক আছে। এটা এমন একটা নাম্বার, এই পায়ের জন্য, হ্যাঁ, পাই এমন একটা এফেক্টিভ টার্ম, সেই পায়ের জন্যই কিন্তু আজকে আমরা মহাকাশ যান তৈরি করতে পেরেছি, এত স্যাটেলাইট হয়েছে, এবং এই পায়ের জন্যই হয়েছে, পায়ের মানটাই বের করার জন্যই এত এত কিছু আমরা করতে পেরেছি, এত আমরা মহাকাশ যানে যেতে পেরেছি, আমরা বিভিন্ন গ্রহে উপগ্রহে যাওয়ার চেষ্টা করছি, যাচ্ছি, এগুলো সব পায়ের থেকেই এসছে। তো পায়ের মানটা কেন এরকম ভাবে রাখলো, 22/7 কেন রাখলো, কারণ তুমি যদি 7 দিয়ে ভাগ করো 22কে, এটা যদি 7 দিয়ে তুমি ভাগ করো, 3 7 এখানে 21 আসলো, তাহলে এখানে দশমিক 0, তাহলে দেখো এখানে 3, 7 1 7, এখানে 7 আসলো, এবার 3 আসলো, প্রত্যেকবার চেঞ্জ হবে, তুমি বলতে পারবে না আগের ভ্যালুটা আর পরের ভ্যালুটা কিরকম কিরকম আসছে, তুমি এখানে 3 আসছে, তারপর এখানে আবার 2 আসছে, মানে বিভিন্ন বিভিন্ন ভাবে চেঞ্জ হতে থাকবে। তো এইটা 22/7 করে রাখবে, কোনো অসুবিধা নেই, ব্যাসার্ধ কোনো না কোনো 7 এর মাল্টিপলেই থাকে, নিয়ে 7 দিয়ে কেটে যায়, ঠিক আছে। তো এরকমই হয়। পরিসীমা ক্ষেত্রফল পায়ের স্কোয়ার হয়ে যায় ক্ষেত্রফলটা, এটা একটু মাথায় রাখবে। অর্ধপরিসীমা, কোয়াড্রেন্ট সবকিছু তোমাদের দেখানো হয়ে গেছে। ওকে, এখানে বর্গক্ষেত্র, আচ্ছা, চতুর্ভুজ ইংলিশে কোয়াড্রিল্যাটারাল বলা হয়, কোয়াড্রিল্যাটারাল উল্লেখটা থাকে, যেটা তুমি সিএইচএসএল, সিজিএল, হ্যাঁ, এমটিএস, এগুলোতে তো ইংলিশে আর হিন্দিতে থাকে, বাংলায় থাকে না মনে হয়, যদি থাকে তো ভালো, না হলে তুমি এইভাবে করতে পারো। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের সঙ্গে রম্বসের মিল আছে, তাই তো। বর্গক্ষেত্রে যখন নামবি 90 ডিগ্রি, এখানে অপোজিট কোণগুলো সমান, এটা অপোজিট কোণগুলো সমান, ঠিক আছে, এটা 90 ডিগ্রি নয়, কিন্তু প্রত্যেকটা বাহু সমান। আবার আয়তক্ষেত্রের সঙ্গে কিন্তু আবার সামান্তরিকের মিল আছে। যদি আয়তক্ষেত্রটাকে যদি উপরের লেখাটাকে যদি একটু বাঁকিয়ে দিই তাহলে সামান্তরিক হয়ে যাবে, এখানে প্রত্যেকটা 90 ডিগ্রি, এখানে কিন্তু 90 ডিগ্রি না। আচ্ছা, তারপরে ট্র্যাপিজিয়াম ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেছে। চলো, তাহলে এইখানে হয়ে গেছে
আর এগুলো তো করানো হয়ে গেছিল, প্র্যাকটিস করে করানো হয়ে গেছিল। সুষম বহুভুজ থেকে পরীক্ষায় অনেক কোশ্চেন আছে, তোমরা পাবেই। হ্যাঁ, ডাব্লিউবিসিএস ভেবেছিলাম আসবে এরকম টাইপের কোশ্চেন, কিন্তু আসেনি এবার, কিন্তু আসে। মেন্সে তো আসবেই, মেন্সের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার দেখলে তুমি পাবেই। আর এখানে ভলিউম রিলেটেড মানে 3D ঘন মানে আয়তন রিলেটেড জিনিসগুলো হয়ে গেল, আয়ত ঘন, ঘনক। আর এখানে কি কি হলো, স্পেয়ার, রাইট অ্যাঙ্গেল সিলিন্ডার মানে চোঙ, শঙ্কু, চোঙ, গোলক, অর্ধগোলক, ঠিক আছে। আর এখানে কি কি পেলাম, আর পেলাম হচ্ছে একটা প্রিজম, একটা হচ্ছে পিরামিড। তো এই ফর্মুলাগুলো মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করেছি, আর যদি কিছু জানার থাকে পরের দিন ওটাকে নিয়ে আলোচনা করব। এখন আজকে কোশ্চেনগুলো ফিরে যায়। চলো ফার্স্ট কোশ্চেন, চলো কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। দেখো পড়ো, পড়ে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। বলো কি বেরোচ্ছে, পারবে তোমরা, এমন কোনো অসুবিধা হবে না। কারণ এখানে কি বলছে, একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং উচ্চতা 8 মিটার। আচ্ছা, ঘর আমরা কি ওয়াইড ভাববো, মানে ধরো নাও তুমি যে ঘরে আছো বা আমি যে ঘরে আছি, তো এটা একটা দৈর্ঘ্যপ্রস্থ, আবার এর সঙ্গে একটা উচ্চতা আছে, তাই তো, ধরলাম একটা একটা উচ্চতা আছে। হ্যাঁ, প্রত্যেকটা একটা উচ্চতা আছে। আচ্ছা, এটা দৈর্ঘ্যপ্রস্থ ভেবে নাও, এটা উচ্চতা ভেবে নাও, একই ব্যাপার, ঠিক আছে। আশা করি এটা ভালো হতে হবে। এটা দৈর্ঘ্যপ্রস্থ। আমি এটাকে যদি এভাবে ভাবি, তোমাদের ফর্মুলা তো আছেই, এটা ব্রেথ, এটা লেন্থ, এটা হাইট, ঠিক আছে। তার মানে এটা উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য-প্রস্থ এরকম ভাবে যদি ভাবি, একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার, তাহলে 20 মিটার। উচ্চতা 8 মিটার। প্রতি বর্গমিটার 15 টাকা করে ওই ঘরের দেওয়াল রং করতে, তাহলে দেওয়ালগুলো রং করতে এত টাকা লাগে। তো দেওয়াল মানে ঘরের দেওয়াল, তো বেসিক্যালি এখন তো 4 দেওয়াল বলবো না 5 দেওয়াল বলবো, 5 দেওয়াল হবে না। তো এখানে 4 দেওয়াল, এখানে দেওয়াল বলতে গেলে 4 দেওয়ালই বলা হয়, নাহলে ওটাকে ছাদ বলা হবে, সিলিং, ঠিক আছে। তো এই জিনিসগুলো উল্লেখ থাকে, তাহলে 4টে দেওয়াল আমাকে রং করতে হবে। তাহলে এখানে বলছে প্রতি বর্গমিটার 5 টাকা 15 টাকা করে ওই ঘরের দেওয়াল রং করতে এত টাকা খরচ। তাহলে জিনিসটা একটু বোঝো, যে এই যে দেওয়াল রংটা যদি করলো, এই যে এই দেওয়ালটা রং করলো, ঠিক আছে, এই দেওয়ালটা রং করলো, এই দেওয়ালটা রং করলো, আর এই দেওয়ালটা রং করলো, মানে সবই তো হয়ে গেল এই দিকটা। দাঁড়াও, এটা তো বোঝা মুশকিল হয়ে যাবে। মুশকিল হয়ে গেল। তো 4 দেওয়ালটা তুমি বুঝে নাও বেশ। এটা 4 দেওয়াল ক্ষেত্রফল পরিসীমা, পরিসীমা কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এল প্লাস বি। এখানে তো এটা জানি না, তাই তো। তো 4 দেওয়ালের ক্ষেত্রফলকে যদি হাইট দিয়ে গুণ করি, ইনটু হাইট দিয়ে গুণ করি, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে। পরিসীমা ইনটু হাইট, তো পরিসীমা ইনটু হাইট দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল পেলাম। কিন্তু এবার দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফলের মধ্যে তুমি কি কি পেয়েছো, এখানে হাইট তোমাকে 8 বলে দিয়েছে, লেন্থ তোমাকে 20 বলে দিয়েছে, প্লাস বি তুমি জানো না। আর এখানে এই ফর্মুলাটা ইকুয়াল টু 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করতে গেলে কিভাবে বলেছে, যে 4 দেওয়ালের ক্ষেত্রফলের টোটাল খরচ হচ্ছে 7,200 টাকা, এত টাকা টোটাল খরচ। কিন্তু টোটাল খরচ বর্গমিটার, এই যে এখানে প্রত্যেকটা যে ক্ষেত্রফল মানে এই বর্গমিটারে আসে, তাহলে এখানে যদি 15 দিয়ে তুমি ভাগ করি, 15 টাকা করে যদি পার বর্গমিটার হয়, প্রতি বর্গমিটার 15 টাকা করে, টোটাল 7200 টাকা খরচ করেছে। তাহলে 7200 টাকাকে যদি 15 দিয়ে ভাগ করি, যত বেরোবে সেটা তাহলে কত বর্গমিটার বেরোবে, তাহলে এইটা যেটা বেরোবে সেটা বেরোবে বর্গমিটার। এবং এই বর্গমিটারটা এইখানে যেটা দেওয়া থাকবে, যেটা অ্যান্সার বেরোবে, এই জায়গাটাতে যেটা অ্যান্সার বেরোবে, সেই অ্যান্সারটাই ইকুয়াল টু এইখানে অ্যান্সারটা বেরোবে না। কারণ এই যে এই বর্গমিটারটা এখানে যেটা বেরোবে সেটা তো 4 দেওয়ালের ক্ষেত্রফল করেই তো বর্গমিটার বেরোলো। আর এখানেও আমি 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা বসিয়ে দিলাম 2 ইনটু মানে পরিসীমা ইনটু হাইট, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু হাইট নিয়ে, তাহলে হ্যাঁ, তাহলে এখানে তাহলে কত আসছে, 15 দিয়ে 5 15 75, ও বেশি হলো, 4 15 60, 120, তাহলে কত আসছে 96, 7 15 105, 8 15 120 আছে, 8 তো হয়ে যাচ্ছে, 480, তাই তো, 480, 480, তাহলে এখানেও 480 হয়ে যাচ্ছে। তাহলে 480 যদি করে নিই, তাহলে তুমি এবার এখানে অ্যান্সারটা বের করে নাও,
ঠিক আছে, তার মানে আমি এইটাকে আমি এখানে ভালো মতো লিখছি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, মানে তুমি সবসময় এইভাবে লিখতে যাবে না, সময় লাগবে। এল বি এভাবে, এখানে উচ্চতা ইকুয়াল টু, এটা হচ্ছে, এটা কি হলো তাহলে, এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাই না? এটা বেরিয়ে গেল 4 দেওয়ালের ক্ষেত্রফল। আর ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 480। তাহলে এখান থেকেই যেখানে তোমার দৈর্ঘ্য জানো, তুমি এখানে দৈর্ঘ্য জানো 20 সেন্টিমিটার, উচ্চতা জানো 8 সেন্টিমিটার, তাহলে প্রস্থ বের করে নাও। তোমার তো ওই বলেছে, আর তো কিছুই বলেনি। প্রস্থ বের করে নাও। প্রস্থ যদি বের করে নাও তাহলে কি বলেছে, প্রতি বর্গমিটার 27 টাকা 50 পয়সা করে ওই ঘরের মেঝে কার্পেট করতে কত টাকা লাগবে। অত অসুবিধা নেই। এখানে যদি প্রস্থ বেরিয়ে যায়, প্রস্থ কত বেরোচ্ছে, এখানে যদি ব্রেথ কত বেরোচ্ছে দেখো তো, তাহলে ব্রেথ ইকুয়াল টু 480 by 8 into 2 minus 20 কত আসছে, 8 দিয়ে 62 30 minus 10, তাই তো? তাহলে ব্রেথ তোমার বেরোলো 10, তো 10 মিটার বলেছে, তো 10 মিটার বেরোলো। তো 10 মিটার যদি বেরিয়ে যায়, এবার তাহলে মেঝে রং করতে তাহলে কি প্রতি বর্গমিটার এত টাকা করে ওই ঘরের মেঝে কার্পেটিং করতে কত লাগে। এবার তাহলে এই মেঝের ক্ষেত্রফল কত, মেঝের ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 20 ইন্টু 10 মেঝের ক্ষেত্রফল, তাই না? মেঝের ক্ষেত্রফল, তো মেঝের ক্ষেত্রফল কত হয়ে যাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2 ইন্টু 10, আর ইন্টু এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার প্রত্যেক ক্ষেত্রফল 27 টাকা 50 পয়সা করে, তাহলে ইন্টু 27.5 করে দিলাম, 27 টাকা 50 পয়সা পয়েন্ট করে দিলাম। ঠিক আছে, পয়সা লিখলাম না, সবগুলো টাকাতে কনভার্ট করে দিলাম। তাহলে এটাকে যদি তুমি গুণ করো তাহলে টাকাতে বেরিয়ে যাবে। তাহলে এখানে যদি তুমি গুণ করো, দুটো শূন্য বাদ দিলে 27 50, আর এখানে 2 1 2, 2 27 54 55, 55 0 এটাই অ্যান্সার, অপশন এ। বোঝা গেছে এই কোশ্চেনটা? মনে হচ্ছে অনেকটা সময় লাগবে, হয়তো এই কোশ্চেনটা মেন্সে দিল, হ্যাঁ এমন না যে পিডিতে দেবে। দেখো এখানে লেখাও নেই, কিন্তু এটা বোঝানোর জন্য ঠিকই আছে। প্রিভিয়াস এর কোশ্চেনের রিলেটেড এখানে কিছু নেই, প্রিভিয়াস এর কোশ্চেন যেগুলো আছে সেগুলো দেখবে কত সহজ সহজ যায়। ঠিক আছে, এটা বুঝে রাখো। এটা বুঝতে পেরেছো তো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অপশন এ আনসার। তাহলে এখানে দুটো পার্ট আছে, একটা আমাকে প্রস্থ বের করতে হবে, এবং প্রস্থ বেরিয়ে গেলে তখন আবার তোমাকে এই যে মেঝে কার্পেট করতে তোমার কত খরচ হবে, তখন তোমাকে আবার গুণ করে, টাকা দিয়ে গুণ করে তোমাকে কভার করে দিতে হবে, দৈর্ঘ্য একটু প্রস্থ গুণ করে। চলো পরের কোশ্চেন, করে দেখি কোশ্চেন। বলেছে তোমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা এবং 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে বাকি অংশে লেখা হলো। তাহলে দেখো আগেরটা প্রথম কোশ্চেনটা 3D দিয়ে দিয়েছে, এটা কিন্তু 2D দেওয়া আছে, কারণ এখানে একটা দৈর্ঘ্য দিয়েছে আর প্রস্থ দিয়েছে। এটা খাতার পেজ, খাতার পেজের দৈর্ঘ্য কত বলেছে 15 সেন্টিমিটার, আর প্রস্থ বলেছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে দিয়েছে। তো চারপাশে 2 সেন্টিমিটার করে মার্জিন, চারপাশে 2 সেন্টিমিটার করে মার্জিন দিয়েছে, তাই তো? মার্জিন দিয়ে বাকি অংশে লেখা হলো, মানে এই জায়গাটা লেখা হয়ে গেছে, মাঝখানে অংশটা লেখা হয়ে গেছে। যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল কত, তাহলে তুমি পুরোটার ক্ষেত্রফল কত হবে, পুরোটার ক্ষেত্রফল হবে 15 ইন্টু 12, অপশন বি। হ্যাঁ 318 180 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? এটা যদি পুরো সমগ্র তলের মানে পুরোটার ক্ষেত্রফল। কিন্তু এবার এই জায়গাটার দৈর্ঘ্য কত হয়ে গেল, এখানে 12 ছিল, 2 আর 2 কমলো, তাহলে 12 মাইনাস 4, আর এইটা মানে আমি ওখানে দেখতে পেলাম না তো লিখলাম এখানে। তাহলে এখানে কত হয়ে যাবে 15 মাইনাস 4, কেন 4, এখানেও 2, এখানেও 2, তাহলে 2 যদি সবগুলোতে 2 হয় তাহলে 2 তো কমছে না, তাহলে 4, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে 1, তাহলে এবার পরেরটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, পরেরটার ক্ষেত্রে হবে 8 ইন্টু 11, 88। 15 থেকে 4 বিয়োগ করলাম 11 আসলো, আর এখানে 4 বিয়োগ করলাম 8 আসলো, তাহলে 8 সেন্টিমিটার
11 সেন্টিমিটার। তাহলে এবার যদি মার্জিনের যে অংশটা লেখা হয়নি তার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে বিয়োগ করে দাও। 180 থেকে 88 বিয়োগ করে দাও, তাহলে 180 থেকে 88 বিয়োগ করে দাও, কত আছে? কিভাবে বিয়োগ করবে না, এখানে 88 বিয়োগ করে দাও, তাহলে 92 বর্গ সেন্টিমিটার। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কিছুই নেই, ছবিটা যদি মাথায় বসে যায় তাহলে কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। আমি কিছু ফর্মুলা বললাম না, জাস্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থের এত সহজ আয়তক্ষেত্রের ফর্মুলা, সেটাকে অ্যাপ্লাই করো। ঠিক আছে, পরে কোশ্চেন কর দেখি কোশ্চেন। বলেছে 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 2 সেন্টিমিটার মাপের একটি আয়ত ঘনাকার বক্স, যেটা প্রথম কোশ্চেনটা করলাম, ঘর। আয়ত ঘন বললেই তুমি ঘরের কোণার দিকে তাকাবে, কোনো একটা 8 সেন্টিমিটার আছে, কোনটা 6 সেন্টিমিটার, কোনটা 2 সেন্টিমিটার, এরকম। বক্সের সব থেকে লম্বা যে পেন্সিল রাখা যাবে তার দৈর্ঘ্য কত? লম্বা যে পেন্সিল রাখা যাবে মানেটা হচ্ছে তোমার এটা ডায়াগোনাল, মানে কর্ণ। আমি বলেছি না একদম কোণা থেকে একটা কোণা থেকে একটা কোণা, কর্ণ। তো কর্ণর ফর্মুলা কি? দেখো, দুটোর কর্ণর ফর্মুলাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দুটোই জিনিস হবে। একটা হচ্ছে আয়তক্ষেত্র কর্ণ, একটা হচ্ছে আয়ত ঘন। আয়ত ঘন যেরকম আমি এটাকে যদি আয়ত ঘন করতে যাই, এটা যদি আয়তঘন হয়, ধরো একটু এদিক ওদিক আছে, তো আয়তঘন যদি এরকম ভাবে হয়, তো এটাকে আমি দুটোর কর্ণটাকে বলি। এটার কর্ণ কি হবে? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, লেন্থ আর ব্রেথ। এটা দৈর্ঘ্য নিচেরটা, এটা ব্রেথ ছোটটা, এটার লেন্থ, আর উপরেরটা হাইট। তাহলে যদি হয়, তাহলে এখান থেকে যদি আমি কর্ণ বলি, তাহলে একটা কোণা, এই কোণা থেকে শুরু করে একদম এই কোণা, এটা কর্ণ। এখানে একটা কোণা থেকে শুরু করে এই কোণা একটা অঙ্ক। ঠিক আছে, তো আমি বলছি দাঁড়াও, দুটোর ফর্মুলাটা একটু একবার করে যাচাই করে নিই। এটার ফর্মুলা কি হয়ে যাবে, যেহেতু এটা 90 ডিগ্রি থাকে, ঠিক আছে, তাহলে এইখানে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার ক্ষেত্রে কি হয়ে যায়, এটার ক্ষেত্রে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, লম্ব ভূমি উচ্চতা। তাহলে এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্রের কর্ণ। আমি এটা যদি বলি, দাঁড়াও, আয়তক্ষেত্রের কর্ণ, আর এটা হচ্ছে ঘনকার বক্সের কর্ণ, আয়ত ঘনের কর্ণ। ঠিক আছে, তাহলে এবার এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার, এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার কত হয়? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট ওভার, তাই তো? রুট ওভার 8 64 প্লাস 36 প্লাস 4 কত হয়? 64 36 64 আর 36 তোমার কত আসছে? 40 100 104, 104 রুট। তো 104 রুট যদি হয়, 104 কে কত দিয়ে করা যায়? 4 দিয়ে যদি ভাগ করো, 4 ইন্টু 26 নাকি? হ্যাঁ, তাহলে 4 ইন্টু 26 রুট। তাহলে এখানে লিখতে পারি 2, 4 থেকে 2 বেরোলো, 2 রুট 26, 2 26 আছে অপশন সি, এটা অ্যান্সার। এটাই বেরিয়েছিল। তাহলে আয়তঘনের কর্ণ তিনটেরই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোকেই রুটের মধ্যে ফেলা দেবে। আয়তক্ষেত্রে এটা আয়ত ঘন, এটা 3D, এটা 2D, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আমরা যেটা ঘর দেখছি সেটা হচ্ছে 3D, একটা কোণা থেকে আরেকটা কোণাতে যাও। ঠিক আছে, যেরকম ধরো এই কোণা থেকে, আমি আরেকটু বুঝিয়ে দিই। হ্যাঁ, এইখানে এখানে দেখো কি কি আছে, এখানে হাইট আছে, এটা ব্রেথ আছে, এটা লেন্থ আছে, এটা হাইট আছে। আবার এই জায়গাটা তো তাই, উচ্চতা এইচ আছে, এটা ব্রেথ আছে, এটা হাইট আছে, এই লেন্থ আছে। তাহলে কি লেন্থ ব্রেথ হাইটের কর্নার, তুমি যদি একটা
কোণাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে আমি কিন্তু এরকম দিইনি, অনেকে এটা ভুল ভাববে। যেরকম যদি আমি এই কোণা থেকে এইটা যদি যেতাম তাহলে এটা কি হতো, এটা ক্ষেত্রফল, মানে এটা আয়তক্ষেত্র হয়ে যেত। দৈর্ঘ্যপ্রস্থ বা উচ্চতা বর্গ, এটা আয়তক্ষেত্র। এখানে যদি যেতাম তাহলে সেটাও আয়তক্ষেত্র হয়ে যেত, ঠিক আছে। এই দিকটা যদি যেতাম সেটাও আয়তক্ষেত্র হয়ে যেত। বাট এই কোণা থেকে ওই কোণে গেছি, সেটা হচ্ছে কর্ণ, এটা 3D-র মধ্যে চলে গেলো, আয়তঘন, ঠিক আছে। এটা মাথায় রাখবে। পরে কোশ্চেন করে দেখি। কোশ্চেনটা অন্তঃকোণ বহিঃকোণ করানো হয়েছে, করো অ্যান্সার। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ একটি বহিঃকোণের অনুপাত 7:2। অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত হয়? 180। 180। তাহলে 7:2 ইকুইভ্যালেন্ট টু যদি 180 হয়, তাহলে এটা মানে কত হবে? 9, 20, 7 দুগুণে 14, 140, আর 2 দুগুণে 4, 40, তাই না? তাহলে যদি আমি এরকম ভাবি, এটা প্রথমে এটা কত ছিল? অন্তঃকোণ। অন্তঃকোণ, এটা বহিঃকোণ। আচ্ছা, তাহলে বাহু সংখ্যা বের করতে গেলে আমাদের কি ফর্মুলা আছে? বাহু সংখ্যা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে 360 ডিগ্রি বাই বহিঃকোণ কত হলো? 40। 4 নং 36। তা বাহু সংখ্যা কটা হবে? 9টি। বুঝলে? এটা গ্রুপ ডিতে এসছে, WFT। তাহলে এখানেও কিন্তু তোমার ব্যাপারটা জানা উচিত যে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কিন্তু সব সময় 180 ডিগ্রি হয়, তাই তো? এটা 140 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। রেশিও করে পেয়ে গেলাম। এটা ইকুইভ্যালেন্ট টু 9 ইন্টু 20, তাই জন্য এটাকেও ইন্টু 20 ইন্টু 20, ঠিক আছে। আশা করি হয়ে গেছে। পরে কোশ্চেন করে দেখি। বলো, কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 150 ডিগ্রি হলে বহুভুজের কর্ণের সংখ্যা কত? আচ্ছা, তো কর্ণের সংখ্যাটাতে আমি যাচ্ছি, তার আগে বাহু সংখ্যা বের করতে হবে। তো অন্তঃকোণ যদি 150 ডিগ্রি হয়, তাহলে বহিঃকোণ কত হবে? বহিঃকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা, বাহু সংখ্যা 360 ডিগ্রি বাই বহিঃকোণ, তাহলে 360 ডিগ্রি বাই 30 ডিগ্রি, তাহলে 3 12 36, তাহলে 12টি। তাহলে বাহু সংখ্যা 12টি হয়ে গেলে তাহলে তাহলে আমি কর্ণের সংখ্যার ফর্মুলা কি? n ইন্টু n মাইনাস 3/2 ছিল না? এরকম তো কিছু ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ, n ইন্টু n মাইনাস 3/2। হ্যাঁ, কর্ণের কর্ণ, এটা কর্ণের সংখ্যা। হ্যাঁ, কর্ণের সংখ্যা তাহলে হবে n মানে বাহু সংখ্যা, এটাই যদি n ধরা হয়, তাহলে n ইন্টু n মাইনাস 3/2, তাহলে বাহু সংখ্যা তাহলে কত হবে? 12 ইন্টু 12 মাইনাস 3 মানে হচ্ছে 9/2, তাহলে 6 নং 54। কর্ণের সংখ্যা 54টি, ঠিক আছে। তাহলে দেখো, এই কটা জিনিস তো একটু মুখস্থ করতেই হবে, ঠিক আছে। তুমি যদি ভাবো যে না আমি সব চোখে দেখবো আর অ্যান্সার হয়ে যাবে, ওটা কষ্ট করে তৈরি করতে হবে, ঠিক আছে। যে চোখে দেখবো সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তো সঙ্গে সঙ্গে হয় না, মাথার মধ্যে ক্যালকুলেশন গুলো হয়ে যায়, ঠিক আছে। তো এটা তখনই সম্ভব যখন বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আরো একটা জিনিস আমি বলি তোমাদেরকে, অঙ্কটাকে সহজ করতে গেলে একই কোশ্চেন তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। কিরকম হবে? তুমি তো বলবে স্যার আমি তো মুখস্থই হয়ে যাচ্ছে অপশনগুলো, একবার দেখলাম তো মুখস্থ হয়ে গেল। দেখো, আজকে এটা 12 নাম্বার চ্যাপ্টার, 13 নাম্বার চ্যাপ্টার চলছে। আজকে তুমি ডাইরেক্টলি 1 নাম্বার চ্যাপ্টারে যাও, তোমার তো সব কনসেপ্ট রেডি আছে। এবার যখন তুমি কোশ্চেন ধরে ধরে করবে, এবার তুমি যদি বলো যে কোশ্চেন নেই, আমি তাহলে কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। আমার কাছে কোশ্চেনও রেডি করা আছে, আমি পিডিএফ সবগুলো পড়ার পর আছে, আমি কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেবো। তো
কোশ্চেন যদি তোমাদেরকে দিয়ে দিই তাহলে তুমি কি করবে, এবার কোশ্চেনগুলো ধরে ধরে তুমি শুরু করে দাও প্র্যাকটিস। আর প্র্যাকটিস কোশ্চেনগুলো কি একটা পেজের মধ্যে 10টা 12টা কোশ্চেন ওভাবে তৈরি করা আছে, তার মানে কি তোমরা ওটা প্রিন্ট আউট করে রেখে দিতে পারো নিজের কাছে। তো প্রিন্ট আউট করে যদি রেখে দাও তখন তুমি নিজে থেকে প্র্যাকটিস করো, একই কোশ্চেন করো তোমার সব এক্সাম। আমি তোমাদের বলছি যা যা দরকার এর মধ্যে সবই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এক্সট্রা কিছুই দরকার নেই। তোমার এসএসসিতে যে বলছিলে, এসএসসিতে যেটা আমাদের নতুন করে বলছে যে সব রকম ম্যাথ শিখতে হবে বা এরকম কিছু, ওখানে ম্যাথামেটিক্সে কিছু অ্যাডভান্স পোর্শন দেওয়া আছে স্ট্যাটিস্টিক রিলেটেড, ওটা দরকার নেই। আমার দরকার নেই না, আমাকে তো সবই করতে হবে এর কোনো মানে নেই। তোমাকে এই দেখো স্ট্যাটিস্টিকের উপর করতে গেলে এমন কোশ্চেন দিয়ে দিলে ওটা তো সায়েন্সের স্টুডেন্টরা পর্যন্ত পারবে না, এরকম এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে। তাহলে আমি ওটাকে স্কিপ করে দিই। আমার পরিমিতি এই যে মেনসুরেশনে এই যে পার্টটা তোমাদের করালাম সেটা কোথায় কোথায় কাজে লাগতে পারে তোমাদের সবগুলো এক্সাম, যেগুলো ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যতগুলো এক্সাম আছে সবগুলোতে কাজে লাগবে। তাহলে এই জিনিসগুলোকেই বেশি করে প্র্যাকটিস করে যাও। আর বাকি চ্যাপ্টারগুলো যেটা জিকে আছে, ইংলিশ আছে, সেগুলোতে স্ট্রং করো। সব এরকম না যে শুধু ম্যাথ বা রিজনিং করলে তোমার জব পেয়ে যাবে, সবগুলো মিলিয়ে তোমাকে জবটা পেতে হবে। তো আমি যা করে রাখছি সেটাকেই বেশি বেশি করে প্র্যাকটিস করো। পরে আমি উইকলি বেসিসে টেস্ট নেব, সেখানে টেস্টগুলো অ্যাটেন্ড করো, তাহলেই দেখবে তোমাদের আর কিছু দরকার নেই, তাহলে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। চলো, এটা অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন করো দেখি নিচে এই কোশ্চেনটা। দেখো কি বলেছে, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেন্টিমিটার এবং 35 সেন্টিমিটার। ঠিক আছে, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা, তো দুটি বর্গক্ষেত্র আছে, পরিসীমা। অপশন ডি। আচ্ছা দেখো আমি তোমাকে বলি, এটা বর্গক্ষেত্র বলেছে, ঠিক আছে, তো বর্গক্ষেত্রর 4টে বাহু সমান হয়। তাহলে এর পরিসীমা যদি 40 সেন্টিমিটার বলে, তাহলে একটি বাহু মানে আমি যদি এ ধরি, তাহলে এ ইকুয়াল টু 10। আর একটা বর্গক্ষেত্র আছে যেটার, এটা যদি বি ধরি, সবগুলো বি, এবং সেটা টোটাল হচ্ছে 32 সেন্টিমিটার, তাহলে 4b ইকুয়াল টু 32, মানে বি ইকুয়াল টু কত হবে, 4 টা 32 8, তাই না? 8 আর পরিসীমা বলেছে, তো ক্ষেত্রফল কিছু বলেনি, তো ওই জন্য সেমিতে দিয়েছে। এবার বলেছে ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, তাহলে ওই দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ওই দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য কত হয়? তাহলে এর ক্ষেত্রফল কত হবে, a স্কয়ার, মানে 100 স্কয়ার, ঠিক আছে, এই সরি 10 স্কয়ার ইকুয়াল টু 100, বি স্কয়ার ইকুয়াল টু এখানে 8 স্কয়ার 64। তাহলে এদের পার্থক্য কত হবে, ডিফারেন্স তোমার চলে আসছে 100 মাইনাস 64, 36। তো বলেছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এত ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে 36 হচ্ছে ক্ষেত্রফল। আর নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 হলে 6 36 মানে বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে 6, তাই না? তার মানে নতুন যে বর্গক্ষেত্রটা আমি পেলাম, তার ক্ষেত্রফল আছে, মানে এটা যদি সি 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 সি, তার মানে সি স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে সি ইকুয়াল টু কত হবে 6 6 36 6। তাহলে এবার বলেছে পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে এই 4c, 6 ইন্টু 4 24 সেন্টিমিটার অফ সেন্টি। কোশ্চেনটা ঘুরিয়ে দিলে হবে না, ঠিক আছে, অনেকে কনফিউজ হয়ে যাবে যে এটা আবার কি হয়ে গেল। এবং আমি বলি এটা ফরেস্ট গুডস গার্ডে এসছে, এটা ডাব্লিউবিসিএস মিনসেও এসেছে। এই টাইপের কোশ্চেন আসে, অনেক পরীক্ষায় আসে, ব্যাংকেও আসে এই টাইপের কোশ্চেন, ছোট ছোট কোশ্চেনই আসে, আর কিচ্ছু না। ওই বর্গক্ষেত্র এতগুলো দিয়েছে, কনফিউজ হয়ে যায়, কতবার ক্ষেত্রফল চাইলো, কতবার পরিসীমা চাইলো, এতবার করা যায় নাকি। কিন্তু এখানে কটা আছে, 3টে দিয়েছে, কতক্ষণ লাগলো, যদি একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমার কাছে কিন্তু অ্যান্সার কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, তাহলে একটা বর্গক্ষেত্র দুটো বর্গক্ষেত্র পার্থক্য ডিফারেন্স 36, 36 মানে 6 এর স্কয়ার 6, 6 মানে 424 অ্যান্সার। ঠিক আছে,
এখানে আমি আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু 36 দিয়েছে। এবার বলতে পারে যে আচ্ছা ওরা বলুক তারপরে কনফিউজ হয়ে যাবে। এই কোশ্চেন কর, পিএসসি ফায়ার সার্ভিসেস। বল এটা কি হবে? একটি ঘনকের আয়তন, ঘনক কিরকম হয়? ঘনক আয়ত ঘন যেটা বলে, অপশন ডি বলছো, বাকিদের? অপশন বি বলো। অপশন বি, আচ্ছা হ্যাঁ অপশন বি ঠিক আছে। এরকম ঘনক তো, ঘনকের ক্ষেত্রে কি হয়, ঘনকের ক্ষেত্রে আয়তন কি হবে, প্রত্যেকটা এ হয় যেহেতু, প্রত্যেকটা এ, তাহলে এ কিউব হচ্ছে আয়তন। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে, তাই তো? তাহলে কটা পৃষ্ঠতল আছে? ছটা তল। মানে যদি আমি বলি রুটু ছক্কা বলি বা এরকম, তাহলে ছটা ছটা থাকে না, এক দুই তিন ডাইস, ডাইস বলি, এগুলো সব ডাইসের ফরম্যাট। তাহলে ছটা তল হচ্ছে, এটা ইকুয়াল টু যদি 6a স্কয়ার, কারণ এক একটা যদি a স্কয়ার হয়, একটা ক্ষেত্রফল a স্কয়ার, তো ছটা তল 6 6a স্কয়ার। তাহলে এখানে বলেছে একটি ঘনকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যার মান সমান। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু এইটা। তাহলে ঘনকের প্রতি ধারের সংখ্যা কত, সংখ্যার মান কত? ঠিক আছে, তাহলে ধার মানে হচ্ছে a এর ভ্যালু জিজ্ঞাসা করছে। তাহলে এরকম a স্কয়ার কেটে গেলে তো a ইকুয়াল টু 6 চলে আসে, তাই না? তো প্রতি ধার বলতে গেলে এর মানে বাহুর সংখ্যা জিজ্ঞাসা করে, প্রতি ধারের মানে এখানে বাহুর সংখ্যা। ঠিক আছে, বাহুর সংখ্যা জিজ্ঞাসা করেছে, তাহলে এখানে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। চলো পরে কোশ্চেনে যাই, কর দেখি কোশ্চেন। পরে কি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রে দুটি বাহু অনুপাত 3:4। আচ্ছা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল বলেছে, রেক্ট্যাঙ্গেলের দুটি বাহু, তাহলে এখানে যদি 3x হয়, এটা যদি 3x হয়, এটা ছোট বাহু, এটা 4x হবে, তাই তো? 3:4 এবং ক্ষেত্রফল এত বর্গমিটার, মানে 7500 হচ্ছে এটা ক্ষেত্রফল। তাহলে দেখো যদি এই দুটি বাহুর ক্ষেত্রফল বের করি তাহলে কত হবে, 3x ইন্টু 4x ইকুয়াল টু 7500, কারণ এটাও ক্ষেত্রফল, দুটি বাহু গুণ করে দিলাম, তাহলে 3 4 12, 12x স্কোয়ার ইকুয়াল টু 7500। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 7500 বাই 12। ঠিক আছে, স্যার 12 দিয়ে অপশন সি 875। অপশন সি আসছে। আচ্ছা দেখি এক সেকেন্ড, তাহলে এখানে কত আসছে, 12 দিয়ে যদি কাটো তাহলে তোমার 5 6 72, 6 12 72, 12 দুগুণে 24, 5 12 60, 0। তাহলে 625। আচ্ছা 5 12 60 হয়ে গেল, 6 12 72 এরকম কিছু হয়েছিল, 60 ঠিক আছে। তাহলে এবার 625 হলো x স্কয়ার, তাহলে x ইকুয়াল টু 25 বোঝাই যাচ্ছে। তাহলে x এর 25 হয়ে গেল, 4 25 100 আর 3 25 75, এই দুটো এরকম এরকম দেওয়া থাকলো, তাই তো? এবার বলেছে যে প্রতি মিটার এত টাকা হিসাবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে
কতক্ষণ, মানে পরিসীমা তাহলে কত হবে, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বা 100 100 200 আর প্রস্থ 150, 350, তাহলে 350 ইন্টু 2.25 এত টাকা। 350 কিভাবে হলো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 100 প্লাস 75, তাহলে 175 350 হ্যাঁ ইন্টু 2.25, তাই তো 2.25 কেন 2.50 আছে, সরি 2.50, আড়াই টাকা করে, তাই তো। তাহলে এবার খুব সুন্দরভাবে হতো, এটাকে যদি রাখতাম তাহলে খুব ভালো হতো, মানে এই দুইটাকে এই আড়াইটাকে যদি গুণ করে দিতাম 5 চলে আসতো, তাহলে তোমার এরকম আসতো 175 ইন্টু 5, এবার গুণ করে না, 5 5 25, 2 5 7 5 7 35 35 37 7 3 5 3 8, 875 টাকা। ঠিক আছে, কনস্টেবল এসেছিল 2008-এ। এই কোশ্চেনগুলো আমি বলি তোমাদের বেশিরভাগ স্টুডেন্ট পরিমিতি থেকে ভয় পাবে, তোমাদের যদি নাম্বার গেইন করতে হয় পরিমিতিটি হচ্ছে এমন একটা জিনিস, বাকি জিনিস শেখার পর পরিমিতিটা এমন একটা জিনিস যেটা নাম্বার গেইন তুমি করতে পারো, এবং তারপরেও আছে দুটো চ্যাপ্টার বাকি আছে, ওগুলো কভার করো। করো দেখি তো, এই কোশ্চেনটা তো তোমার পার্সেন্টেজে করে ফেলছি, করো দেখি। আমি তো বলেইছি এরকম টাইপের একটা কোশ্চেন আসে, কমন কোশ্চেন পরীক্ষার জন্য। এই যেরকম ধরো আজকে দুদিন পরেই হয়তো ডাব্লিউবিসিএস এর মেন্স চলছে এখন, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর মেন্স চলছে 29-30 তারিখে মনে হয় ম্যাথ আছে, আই থিঙ্ক 30 তারিখে তুমি যদি রেজাল্ট কোশ্চেন তুমি পাও, তাহলে তুমি দেখবে এরকম টাইপের কোশ্চেন এসেছেই, আসতেই হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লো, তাহলে দৈর্ঘ্য 15% বেড়েছে আর প্রস্থ 15% কমেছে, তাহলে এখানে আমি ফর্মুলাটা কি বলেছিলাম, a প্লাস বি প্লাস এবি বাই 100, এটা ইনক্রিজ করতে বলেছিলাম। এখানে a যদি আমি এখানে ধরি, তাহলে a ইকুয়াল টু প্লাস 15 আর b ইকুয়াল টু মাইনাস 15, তাহলে প্লাস 15 মাইনাস 15 প্লাস প্লাস 15 ইন্টু মাইনাস 15 বাই 100, তাহলে এটাতে এটা কেটে গেল, আর এখানে 15 15 225 225 বাই 100 মানে 2.25, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 2.25, মাইনাস আসলো মানে এটা কি হয়ে গেল, হ্রাস পেল, তাহলে মাইনাস এসছে মানে এটা মানে হয়ে গেল হ্রাস, ঠিক আছে। তাহলে মাইনাস এসছে মানে এটাকে হ্রাস পেলে, এটা মাথায় রাখবে, আর যদি প্লাস আসতো তাহলে বৃদ্ধি আসতো, ঠিক আছে, হ্রাস। তাহলে 2.25, আচ্ছা 2.25 মানে তুমি বলতে পারো 2.1/4, ঠিক আছে, 2.1/4 হ্রাস, ঠিক আছে, এটা অ্যান্সার। পরের কোশ্চেন, আজকে এটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে, আজকে পরিমিতির অনেকগুলো ফর্মুলা আছে, আজকে আমি এই 10 নম্বর কোশ্চেন অবধি করাবো, আর বাকি যতগুলো কোশ্চেন আছে এর পরের দিন কিন্তু ওইভাবে প্রিপেয়ার হয়ে থাকবে, ফর্মুলা তোমাদের তৈরি হয়ে থাকে যেন, ঠিক আছে, ফর্মুলাগুলো মুখস্থ করে নেবে, লিখে লিখে দুবার তুমি লিখো, যেভাবে ছবি দিয়ে দিয়ে আমি লিখেছি, একবার না দেখে টপিকগুলো শুধু লিখে নাও যে এই টপিকগুলো আমার করা হয়েছে, টপিকগুলো লিখে তুমি শুধু শুধুমাত্র ছবি ড্র করো আর সূত্রগুলো তৈরি করো নিজে থেকে, দেখবেই না, বা একবার তুমি দেখে নিয়ে দ্বিতীয়বার না দেখে তুমি কমপ্লিট করো, তাহলে দেখবে পরিমিতি তোমার কাছে জল ভাত হয়ে গেছে, ঠিক আছে, আর কিচ্ছু নেই। তো তারপরে এখানে দেখো কি বলছে, একটি রম্বসের পরিসীমা 146 সেন্টিমিটার, কর্ণ 55 সেন্টিমিটার হলে রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত। রম্বস মানে কি, তো ওই যে ঘুড়ির মতো বলেছে, এটা ধরো রম্বস, হ্যাঁ এটা হচ্ছে কর্ণ, এটাও কর্ণ, আর এটার পরিসীমা বলেছে, যেমন পরিসীমা তো সবগুলো সমান হয়, তাই না, এটা বাহুগুলো সবগুলো সমান রম্বসের, তো পরিসীমা বলেছে, তাহলে পরিসীমা যদি বলে, তো একটি কর্ণ বলেছে 55 সেন্টিমিটার, ছোট কর্ণ, তাহলে এটাই 55 সেন্টিমিটার ধরলাম, তাহলে এই কর্ণটা চেয়েছে কি হবে, তাহলে পরিসীমা যদি হয় তাহলে বাহু কত হবে, তাহলে তুমি এখান থেকে আইডিয়া করে তাহলে বাহু কত হয়ে যাবে, পরিসীমা 146, তাহলে বাহু 146/4, 4 3 4 12, 26 আসছে, তাহলে তো কাটছে না, তাহলে তো তোমার 2 দিয়ে কাটছে,
2 দিয়ে কাটলে তোমার কত আসছে দেখো, 2 7 73/2, ঠিক আছে? তাহলে এটা একটা বাহু হলো। তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবে, এটা আমি তোমাকে বলেই দিই, এটা রম্বসের ক্ষেত্রে, আমি মনে হয় এটা বলেছিলাম কিনা, দেখি ফর্মুলাতে করে দিচ্ছি, এক সেকেন্ড। এই রম্বসের ক্ষেত্রে এখানে যদি রম্বসটাকে আমি আরেকবার ড্র করি, ঠিক আছে, এখানে যদি রম্বসটাকে আমি আরেকবার ড্র করি, হ্যাঁ, এখানে ধরো আমি এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ধরলাম ও। তাহলে এই রম্বসের এটা অনুযায়ী এটা সবসময় এই যে বিন্দুটা আছে না, এটা সবসময় দুজনকে দু ভাগে ভাগ করবে। মানেটা হচ্ছে এখানে সবসময় এ ও ইকুয়াল টু ও সি হবে, হ্যাঁ, এই জায়গাটা যদি দেখি, আর ডিও ইকুয়াল টু ও বি হবে, বিও বলো আর ওবি বলো, যাই হোক, মানে এটাকে মাঝখানে ওরা ভাগ করে, একে অপরের মাঝখানে ভাগ করে। তাহলে এই যে ছোট্ট জায়গাটা যদি তুমি দেখো, এটা একটা পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী এটা 90° কোণ হয়, ঠিক আছে? এটা 90° কোণ হয়, এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু। তো তুমি এবার তো তুমি ইজিক্যালি পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী তুমি ওটা করতে পারবে। কত নাম্বার? 10 নাম্বার। মানে এই বাহুটা সেই অনুযায়ী, এটা যদি এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা যদি ও রাখি, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। এই দুটো যদি 55 হয়, তাহলে এইটুকুটা কত হবে? যদি আমি এইটা বের করতে চাই আর এইটা সমান, তাহলে আমি বলতে পারি, এটা বাহু হচ্ছে, তার মানে এই বাহুটা হচ্ছে 73/2। আচ্ছা, এই বাহুটা হয়ে গেল 55/2, 2 দিয়ে ভাগ। তাহলে এইটা কত? তাহলে দেখো এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মানে 73/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে এখানে তাহলে কত হয়ে যাচ্ছে? পুরোটাকে এক্স ধরতে পারো, এটাকে আলাদা করে এক্স ধরতে পারো, যেটা ইচ্ছে, ঠিক আছে? স্যার অপশন বি হবে উত্তর, অপশন 48। 48, হ্যাঁ 48 আছে অ্যান্সার, ঠিক আছে? এটা স্কোয়ার। দেখো ব্যাপারটা আমি কি বলছি, এখানে যদি এক্স ধরো, তাহলে এই পুরো ব্যাসার্ধটা করতে গেলে, মানে কর্ণটা করতে গেলে, তাহলে 2x হয়ে যাবে, কারণ আর যদি এখানে এই পুরোটাকে যদি এক্স ধরো, তাহলে এটাকে x/2 ধরতে হবে, যেটা ইচ্ছা। আমি এটাকে যদি এক্স ধরি, তাহলে এখানে কত হচ্ছে? 55/2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 73 স্কোয়ার বাই 4 মাইনাস 55 স্কোয়ার বাই 2, এই 4। তাহলে এখানে 4 থাকলো, 73 স্কোয়ার কত আছে? 73 3 তারিখে 9, 3 7 21, 42 2, 4 7 7 49 আর 4 53, 5329, আর 5 6 30 মাইনাস 30 25, ঠিক আছে? তাহলে এবার তোমার এখানে 4 চলে আসছে। আচ্ছা, এখানে 73 দিয়ে আমি কিছু করাইনি না, যাও 73 ছিল না, বড় ভ্যালু হয়ে গেল এটা, যাও এটা মাথায় রাখবে। এখানে কত আসছে তাহলে বিয়োগ করলে? এখানে চলে আসছে 404, আর এখানে 53, মানে 53 3 মানে 2004, তাই তো? 4 দিয়ে কাটলে কত হয়? 4 5 20, 501। স্যার 2304 আসবে। কত আসছে? 2304 না? ও হ্যাঁ 2304 হ্যাঁ। আসছে, ঠিক আছে। 2304 যদি হয়, তাহলে 4 দিয়ে ভাগ যাবে, তাও যাবে 4 দিয়ে ভাগ। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 5 20, 4 7 28, আর 4 6 24, 576। 576 কিসের হয়ে যায়? স্যার 24। তাহলে x ইকুয়াল টু 24 আসছে, হ্যাঁ। তাহলে x এর ভ্যালু 24, তাহলে এটা যদি 24 হয়, এটাও 24 হবে,
তাহলে টোটাল বলেছে অপর কর্ণের দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে 24 প্লাস 24 48। তো দেখো পরিমিতির টোটাল কোশ্চেন আছে 46টা, ঠিক আছে। 10টা করালাম, পরের দিন আমি 36টা করাবো, ঠিক আছে। আজকে এখানেই থাক, পরের দিন বলতে শুক্রবার 12টার সময়, ঠিক আছে। আর কোনো কোশ্চেন কোয়ারিজ থাকলে আমাকে করতে পারো। ভিডিওটা জানি না ঠিক হয়েছে কিনা, দেখি যদি ভিডিওটা ঠিক হয় তাহলে